আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা সরকার অর্থী। টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসের সেরা জয়ের প্রশংসায় ভাসছে টাইগাররা। ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাইগারদের অভিনন্দনের জোয়ারে ভাসিয়েছেন বিশ্ব ক্রিকেটের রথী মহারথীরাও। মুমসাদ দিনুরির আরেকটি রিপোর্ট। ক্রিকেটে বহুল চর্চিত একটি প্রবাদ আছে, টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট। 5 দিন 15 সেশন, প্রতি সেশনেই থাকে ভিন্ন গল্প, ভিন্ন লড়াই, ভিন্ন নায়ক। আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা যে কোনো সফরকারী দলের জন্যই এক অগ্নি পরীক্ষা। ডারউইনে সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়েই পাশ করেছে লাল সবুজের জার্সিধারীরা। বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে আনন্দের জোয়ারে ভাসছে টেকনাফ থেকে তেতুলিয়া। সেই আনন্দ ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। ইতিহাস গড়া জয়ের পর দলকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও কলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে দলকে বরণ করে নেওয়ার জন্য। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও। টাইগারদের অসাধারণ এই জয়ে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের রথী মহারথীরাও। এক টুইট বার্তায় কিংবদন্তি ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেন, বাংলাদেশ ক্রিকেট ও মানুষের জন্য এটি একটি যুগান্তকারী অর্জন। এখন তাদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার সময় এসেছে, বিশেষ করে যাদের কাছ থেকে অতীতে সেই স্বীকৃতি খুব কমই এসেছে। সাবেক অজি পেসার ড্যামিয়েন ফ্লেমিং বলেন, ডারউইন এখন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একটি অধ্যায় হয়ে গেল। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে এভাবে হারতে বহুদিন দেখিনি। দ্বিতীয় টেস্টে অজিদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম। এছাড়াও ভিন্ন ভিন্ন টুইট বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর, সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, ক্রিকেট ধারাভাষ্যকার লিসা স্টালেকার সহ আরও অনেকেই। মুমসাদ দিনুরি, আরটিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। সরকার বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র বিনির্মাণের পথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে কাজ করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সেই কাজ করছে সরকার। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত শুভেচ্ছা সভায় একথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী আয়োজনে যোগ দিতে দেশের অন্যতম বৃহৎ মৎস্য হাব কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা প্রধানমন্ত্রীর। পথিমধ্যে শিক্ষার্থী সহ সর্বসাধারণের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি। সফরের প্রথম কার্যসূচি জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ির ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে। এখানেই শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমান তুলে ধরেন মৎস্য খাত নিয়ে আগামীর পরিকল্পনা। আশাবাদ ব্যক্ত করেন দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার। বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। এবং সে কারণেই আমরা চাই এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য বিগত সময়ের অপরিকল্পনাকে দায়ী করেন সরকার প্রধান। আহ্বান জানান, যারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তাদেরকে রুখে দেয়ার। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। আসুন, মৎস্য, কৃষি এবং হাওর সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিশোরগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে জেলার বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীর পুনঃখনন এবং হাওর পর্যটন বিকাশে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। শামীম চৌধুরী, আরটিভি, কটিয়াদি, কিশোরগঞ্জ।
বিএনপি সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। যাচাই বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ বিএনপির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এর আগে 11 দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। 18 আগস্ট বিকেলে 4টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আগামী 20 আগস্ট সংসদ অধিবেশনে কক্ষে 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সংসদ সদস্যরা ভোটে অংশ নেবেন। 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। এখন আমরা অপেক্ষায় থাকবো 20 তারিখে নির্বাচনের জন্য। না, বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। আমার মনে হয় না এটা প্রত্যাহার করা হবে, কেননা 11 দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা চাই যে দীর্ঘদিন পর যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে ঢাকা সহায়ক পরিবেশ চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। ভারতের NDTV গণমাধ্যমটিতে প্রচারিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আগামী সপ্তাহে শীর্ষক এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ। 5 আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন তাতে প্রধানমন্ত্রীর ভারত সফরে পরিবেশ নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন AKM শহীদুল করিম। By Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. We will continue to pursue our Bangladesh First policy to promote friendly bilateral relations with other countries, including our neighbors, on the basis of sovereign equality, national dignity, non-interference in each other's internal affairs, and mutual benefit. কিশোরগঞ্জে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে কিশোরগঞ্জের কটিয়াদি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে আগমনে স্থানীয়দের উচ্ছ্বাস কেমন দেখছেন? তারা সরকার প্রধানের কাছে কোন কোন দাবি জানিয়েছেন, বিস্তারিত জানাবেন। অর্থী জাতীয় সঙ্গীত চলছিল, সম্ভবত কারণেই আমাকে একটু নীরবতা পালন করতে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগে এই কটিয়াদিতে অর্চিতা হ্যাচারি, এই যে জায়গাটিতে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর শুভ উদ্বোধন করা হবে, সেখানে এসে উপস্থিত হয়েছে। সম্ভবত আপনি এখানে যারা উপস্থিত রয়েছেন স্থানীয় জনগণ, তাদের উচ্ছ্বাস দেখছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়ে তারা বেশ উচ্ছ্বসিত, আনন্দিত, উদ্বেলিত।
সকাল থেকেই তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এখানে এসে অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে এখানে বৈরী আবহাওয়া ছিল, এখানে বৃষ্টি হচ্ছিল মুষলধারে। সেই বৃষ্টি উপেক্ষা করে এখানে মানুষজন ভিজে ভিজে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে এসেছে, তাকে স্বাগত জানাতে এসেছে, তাকে শুভেচ্ছা জানাতে এসেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই বৃষ্টির মাঝে নিজে ছাতা হাতে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং জনগণের শুভেচ্ছার বা জনগণের অভিবাদনের তিনি জবাব দিয়েছেন হাত নাড়িয়ে। কিছুক্ষণের মধ্যেই এখানে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি এখানে উপস্থিত রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। অর্থী একটি বিষয়ে জানিয়ে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মৎস্যপক্ষ 2026 উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে এই কিশোরগঞ্জে বেছে নেওয়ার একটাই কারণ, এই অঞ্চল হাওর অধ্যুষিত এবং এখানে প্রচুর মাছ উৎপাদিত হয় এবং এই মাছ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এখানে মৎস্য প্রজনন কেন্দ্র রয়েছে, এখানে রয়েছে মৎস্য গবেষণাগার। তো সে কারণেই মৎস্য শিল্পে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই হাওর অঞ্চল কিশোরগঞ্জকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই মৎস্যপক্ষ 2026 উদ্বোধনের মধ্য দিয়ে মৎস্য শিল্পে যাতে বাংলাদেশে উদ্যোক্তা বৃদ্ধি পায়, সারা দেশে যাতে মৎস্য চাষে দেশের মানুষ আগ্রহী হয়, সে কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কিশোরগঞ্জ এলাকাকে বেছে নিয়েছেন। পাশাপাশি কিশোরগঞ্জ শুধুমাত্র মৎস্য নয়, এখানে এই কিশোরগঞ্জ কৃষিতেও কিন্তু বেশ এগিয়ে। সুতরাং এই কৃষিজ পণ্য কিভাবে কিশোরগঞ্জ থেকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায় যে এবং কৃষিতে কিভাবে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা যায়, সেক্ষেত্রেও কিন্তু এই কিশোরগঞ্জ থেকে বেছে নেওয়ার একটা কারণ রয়েছে। এখানে আপনি দাবির কথা জানতে চেয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কিশোরগঞ্জবাসী যে দাবি জানিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় দাবি হচ্ছে জেলার বুক চিরে নরসুন্দর নদী বয়ে গেছে। এই নরসুন্দর নদী এখন প্রায় মৃত। এই নরসুন্দর নদী যাতে নাব্যতা ফিরিয়ে আনার জন্য পুনঃখনন করা হয়, সেই দাবি তাদের রয়েছে। পাশাপাশি যেহেতু কিশোরগঞ্জ হাওর অঞ্চল, এখানে নিকলি, অষ্টগ্রাম সহ বেশ কয়েকটি হাওর রয়েছে, সেই হাওর পর্যটন এলাকা, এই পর্যটন শিল্প বিকাশে যাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন, সেই দাবিও কিন্তু তাদের কাছে রয়েছে। কিছুক্ষণ ধন্যবাদ। সরকারি কর্মকর্তাদের জন্য নবম পে স্কেল তৈরি হয়েছে। চলতি অর্থ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। 5-6 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা, কিন্তু বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে বলা হলেও রাজধানীতে কাটেনি সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ চালকদের। অনেক এলাকায় বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। দ্রুত সমাধান দাবি ভুক্তভোগীদের। জ্বালানি সংকট সমাধানে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। মিশুক হাওলাদারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন AR বাদল। রাজধানীর বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশন ঘুরে রোববারও দেখা মিলে চরম গ্যাসের সংকটের চিত্র। কোথাও ঝুলছে গ্যাস নেই, আবার কোথাও গ্যাসের আশায় দীর্ঘ লাইন। যেসব ফিলিং স্টেশনে গ্যাস মিলছে সেখানেও পরিস্থিতি স্বাভাবিক নয়। ফিলিং স্টেশনের লাইন ছাড়িয়ে গেছে সড়কে। দীর্ঘ এই সারি পৌঁছেছে 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত। এখন গ্যাস পাবো, কিন্তু যে গ্যাস ঢুকবে সারাদিন চালানো যাবে না। বাসায়ও গ্যাস থাকে না, আমাদের বাসায় খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকায় কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি কমছে আয়। ক্ষোভ চালকদের। রাতে গ্যাস নিয়ে গেছি 2টা বাজে, 200 টাকার গ্যাস ঢুকছে, 220 টাকার। এখন আবার এই যে অফিসের লোক নামাই দিয়েছে, লাইন ধরছি। গাড়ির পিছনে সময় দিচ্ছি, কিন্তু আমাদের অন্য কাজ করবো যে আমরা ওই সময় পেতেছি না। কোচিং আছে বাচ্চার, কোচিংয়ে ঠিক মতন যাইতে পারি না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে গত কয়েকদিনের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, তবে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। জাতীয় গ্রিডে আমাদের গ্যাস কিছুটা আনলোড হয়েছে, মানে এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে যদি থাকে মোটামুটি কাস্টমাররা
অত খুশি না হলেও মোটামুটি তারা খুশি, চলতে পারে। ভোগান্তির বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার বলেন, সংকট সমাধানে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। সাপ্লাই চেইন আমরা সৃষ্টি করছি। আমরা অনেক জায়গায় থেকে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইভেন চায়না থেকে জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছি। বিদ্যুতের ব্যাপারেও কিছু দুর্ঘটনার কারণে সংকট তৈরি হয়েছে, তারপরে গ্যাসের ক্ষেত্রে হয়েছে। এটা আমাদের হাতের বাইরে ছিল, কিন্তু সরকার খুব সিরিয়াসলি টেক আপ করেছে। আশা করি খুব অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত সংকটের সমাধান হবে এমন প্রত্যাশা সবার। AR বাদল, RTV, ঢাকা। এ নিয়ে আরও জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, গ্যাস সংকটে স্থানীয়দের দুর্ভোগ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি অর্থে আপনাকে জানিয়ে রাখছি যে গত 6 তারিখ থেকে গ্যাসের কিন্তু কিছুটা চাপ স্বাভাবিক হয়েছিল, কিন্তু এরপরে 11 তারিখ রাত থেকেই আবার কিন্তু গ্যাস সংকট চরম আকারে ধারণ করেছে। এর মধ্যে কিন্তু নরসিংদীর 17টি ফিলিং স্টেশন থেকে কিন্তু 15টি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে যে 2টি ফিলিং স্টেশন চালু রয়েছে সেগুলোতেও খুব কম গ্যাসের চাপ রয়েছে। আমি যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে স্টেশনটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে সেই সকাল থেকে গ্যাসের জন্য কিন্তু দীর্ঘ লাইন, এখানে যানবাহনের একটি দীর্ঘ লাইন রয়েছে। এখানকার যানবাহন চালকরা যেমনটা জানিয়েছেন যে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা কিন্তু তাদের যে চাহিদা অনুযায়ী তাদের যে গ্যাস সেটি তারা পাচ্ছে না, এবং অনেকে এখান থেকে 100 টাকা 50 টাকার গ্যাস পেয়ে তারা কিন্তু আবার পুনরায় তাদের যে গন্তব্য সেখানেও তারা যেতে পারছে না। তো এই দুরবস্থার মধ্যে এখানকার সিএনজি স্টেশনগুলো পার করছে। এছাড়া এখানকার যে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানাচ্ছে 15 PSI গ্যাসের প্রয়োজন, তারা 1 থেকে 2 PSI গ্যাস পাচ্ছে। আমরা যদি একটু জানতে চাই কি সমস্যা একটু বলেন। জি, আমাদের এখানে 3-4 ঘন্টা আমরা বসে থাকতেছি, গ্যাস পাচ্ছি না। তো আমাদের এই গ্যাস সংকটের কারণে আমাদের খুব ভোগান্তি হচ্ছে, আমরা কাজ করতে পারতাছি না। এই অর্থে যেমনটা শুনছিলেন যে শুধু এখানে নয়, এর পাশাপাশি কিন্তু নরসিংদীর অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে, আর বাসাবাড়িতেও গ্যাস সংকট দেখা দিয়েছে। তো যেমনটা জানিয়ে এখনো যদি না হয় তাহলে এই গ্যাস সংকট কবে নাগাদ ঠিক হবে সেটি তারা আসলে নিশ্চিতভাবে বলতে পারছে না। তো অর্থে এই ছিল নরসিংদী থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। সকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুবছড়ি যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন মেঘরানী চাকমা, শান্তনা শোভা এবং শান্তিরঞ্জন চাকমা। এতে গুরুতর আহত অবস্থায় বিকাশ এবং সুমন চাকমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে করা মামলার শুনানি আজ। সকালে এ মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহ 11 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। বাকি পলাতক 30 জনের নামে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হবে এই বিচারিক কার্যক্রম। এছাড়াও এ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের সহ 7 আসামি পক্ষের যুক্তি উপস্থাপন হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে র্যাবের TFI সেলে গুম নির্যাতন এবং জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ।
বাজার দর কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে বিদ্যমান স্মার্ট ফ্যামিলি কার্ড ভিত্তিক বিতরণ ব্যবস্থার বাইরে খোলা বাজারে নির্বাচিত নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা করছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে পরবর্তীতে এই কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। তিনি বলেন, এ পরিকল্পনার আওতায় বিদেশ থেকে তুলনামূলক কম দামে সংগ্রহ করা পণ্য কোনো সরকারি ভর্তুকি ছাড়াই প্রচলিত বাজার দরের চেয়ে কম দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে। প্রাথমিকভাবে ভোজ্য তেল দিয়ে এ উদ্যোগের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। প্রায় 20,000 মেট্রিক টন ভোজ্য তেলের প্রথম চালান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে পৌঁছানোর কথা রয়েছে। পরে ডাল ও চিনি কম দামে সংগ্রহ করতে পারলে তাও বিক্রি করা হবে বলে জানান তিনি। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।